হুরের ছোট্ট একটা ঘর রয়েছে, তবে বেশ পরিপাটি করে গোছানো। মেয়েটার মাঝে কোনো সংকোচ দেখা যাচ্ছে না। ও খুব যত্নের সাথে জাহিনের ব্যাগপত্র তুলে রাখলো। বাইরে থেকে কথা শেষ করে এসে জাহিন সেটাই দেখলো। সাধারণভাবেই এমন পরিবেশে কখনোই তার থাকা হয়নি। একটু অসুবিধা হবে মনে হচ্ছে। ওর মুখশ্রী দেখে হুর শুধালো, কিছু ভাবছেন? ভাবছি তো। কি? তোমার কথা। একটা মৃদু হাসিতে মেয়েটির অধর প্রসারিত হলো। জাহিন এগিয়ে এসে খাটে পা তুলে বসলো। একটা বিষয় ভালো, ঘরটার মেঝে পাকা করা, নতবা মানিয়ে নিতেও খুব কষ্ট হতো। আপনার ব্যাগপত্র ওখানটায় রাখা। ঘরের এক কোণে ছোট্ট একটা পুরাতন স্টিলের আলমারি রয়েছে, সেখানটায় নির্দেশ করলো হুর। জাহিন একবার চোখ বুলিয়ে হুরের দিকে নজর ফেরালো। আমরা এখানে কদিন থাকবো? প্রশ্নটা করলো হুর। জাহিন একই সুর ধরে বলল, তোমার যতদিন ইচ্ছে হবে। আমার ইচ্ছে? হুম। কিন্তু আপনার অসুবিধা হবে না? সত্যিকার অর্থে কিঞ্চিত অসুবিধা হবে, তবে সেটা প্রকাশ করলো না ও, বরং হেসে বলল। তোমার অসুবিধা হবে? এর প্রশ্নে মেয়েটি তবদা খেলো যেন, জবাব দিতে পারল না। জাহিন হেসে ফেলল। বোকার মতন কথা বললে। অসুবিধা কেন হবে? না, ঠিক তা নয়। আপনি তো এমন পরিবেশে অভ্যস্ত নন। কেন? আমি কি এই এলাকার মানুষ নই? হলেও আপনি তো এখানে থাকতেন না, শহরেই ছিলেন। তাছাড়া জমিদার বাড়ির কাছে আমাদের এই কুঁড়েঘর কিছুই না। জাহিন কিন্তু জবাব দিল না। ও একটু সময় নিল, তারপর মাথা দোলালো। এহেন আচরণে হুর প্রশ্ন নিয়ে চেয়ে রইল। এবার জাহিন বলল, সেটা ঠিক বলেছ। আপনি তাহলে আজ থেকে কাল চলে যেন, আমি কটা দিন থেকেই যাই। মনে হচ্ছে আমাকে তাড়াতে যাচ্ছ। আমি সেটা বোঝাতে চাইনি। কিন্তু মনে তো হচ্ছে। আপনার অসুবিধা হবে ভেবে বলেছি। মাথাটা নত করে বলল ও। জাহিন ভালো মতো মেয়েটাকে দেখতে লাগলো। তার থেকে অনেকটা ছোট এই মেয়ে। প্রথম যখন দেখেছিল তখন তো আরো ছোট ছিল, এখন তবুও পরিপক্ক একটা ভাব এসেছে। সাধ্য মতন আয়োজন করেছেন লতিফা, তবুও তিনি সন্তুষ্ট হতে পারছেন না। এত এত খাবার দেখে হুর বলল। এত সব কেন করছো? মেয়ের দিকে তাকিয়ে লতিফা বললেন, বোকার মতো কথা বলিস কেন? এত সব কোথায়? জমিদার বাড়ির তুলনায় এগুলো কিছু? কিন্তু আমাদের তুলনায় তো অনেক কিছু মা। হুর পুনরায় চোখ বুলালো। দুপুরের খাবারের আয়োজন এত বিশাল যে একটা বড় টেবিলেও জায়গা হবে না। ও মায়ের দিকে সরল চোখে তাকালো। তারপর হুট করে নজরে এলো মায়ের কানের দিকটায়। সেটা দেখে আটকে উঠল ও। মা, তোমার কানের দুল কোথায়? লতিফা একটু চমকালেন, কানে হাত দিলেন, তারপর আমতা আমতা করে বললেন। আছে, খুলে রেখেছি। হুর যেন বিশ্বাস করতে পারল না। বিশ্বাস করার মতও না। ও মায়ের দিকে ছলো ছলো নয়নে চাইল। দুল বিক্রি করে দিয়েছো? এ কথায় লতিফা মেয়ের দিকে দৃষ্টি ফেরালেন, হাত দ্বারা গাল স্পর্শ করে বললেন। ছেলেটা প্রথমবার এই বাড়ি এসেছে, একেবারে চা তা খাওয়ানো যায় না। মেয়েটির চোখ থেকে জলের বিন্দু নেমে গেল, টুপ করে পড়ল মেঝেতে। হাতের সাহায্যে দু চোখ মুছে নিয়ে বলল। এত বড় ঘরে আমাকে বিয়ে কেন দিতে গেলে মা? এমন কেন বলছিস? তুমি আজ দুল বিক্রি করেছো, কাল আবার কি বিক্রি করে খাওয়াবে বলো তো? এমনটা বলতে নেই মা। হুরের কান্নাটা বাড়তে লাগলো। মেয়েকে বুকে টেনে নিলেন লতিফা, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন। তুই সুখে থাক মা, কোনো দুঃখ তোকে স্পর্শ না করুক। এ কথার বিপরীতে মেয়েটার বুক যে আরো ভারী হয়। ও হয়তো সুখে থাকবে, তবে কোথাও একটা ডোটানা যে রয়েছে। তাহির যখন ফিরবে তখন বিষয়টা কেমন হবে, কিভাবে সবকিছু সামাল দেবে হুর? গোসল করে আসায় হুরকে হুরের মতোই দেখাচ্ছে। এই সময় মেয়েদের অতিরিক্ত স্নিগ্ধ লাগে, সতেজ মনে হয়। মেয়েটি যখন চুলগুলো মুছে নিচ্ছে, জাহিন তখন মুগ্ধ নয়নে চেয়ে আছে। ফর্সা কোমল পিঠে কিছু পানির বিন্দু জমেছে। চুল মুছে নিয়ে মেয়েটি ঘুরে তাকাতে দৃশ্যটি দেখতে পেল। এমনভাবে তাকানোয় লজ্জা এসে ছুঁয়ে গেল তাকে। সেটা খেয়াল করে জাহিন বলল। সরি। তার বিনয় যে কাউকে মুগ্ধ করবে। হুরো এই মানুষটাতে দিনকে দিন মুগ্ধ হচ্ছে, তবে কোথাও একটা বাধা তৈরি হয়। এই বাধা ওর অতীত। ও মাথাটা নত রাখে। এবার চলুন, খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ আগেই খাবার তৈরি হয়েছিল, তবে হুরের গোসলের জন্য খাওয়াটা আটকে ছিল। জাহিনের বিরোধ ছিল, মেয়েটিকে রেখে সে খাবে না। তাই কিনা গোসল করে আসতে হলো তাকে। শীতল পাটি বিছিয়ে রাখা, সেখানে অনেক অনেক খাবার। লতিফা মিনমিন সুরে বললেন। কষ্ট নিও না বাবা, এভাবেই খেতে হবে। জাহিনের ঠোঁট প্রসারিত হলো। ও
ও এগিয়ে গিয়ে বসলো শীতল পাটিতে। এইভাবে বলবেন না আন্টি, পার্টিতে বসে খাবার খাওয়া আমার বিশেষ পছন্দের। ছোটবেলার কথা স্মরণ হচ্ছে। তবু জামাই মানুষ তুমি, গরিবের এই। তাকে আটকালো জাহিন, বলল, এইভাবে বললে আমি এ বাড়িতে আর আসতে পারবো না আন্টি, লজ্জা লাগবে আমার। ছি ছি বাবা, এই কথা বলো না। তুমি খাবার খেতে বসো। এই হুর, দাঁড়িয়ে কেন? জামাইকে খাবার দে। হুরের যেন টনক নড়ল। ও একটা ঘোরে ডুবে গিয়েছিল। ওর বারবার মনে হচ্ছে মায়ের কানের দুলের কথা। বিষয়টি মনে হতেই ভেতরটায় তোলপাড় শুরু হয়েছে। কিরে, এখনো দাঁড়িয়ে? দিচ্ছি মা। হুর নিচু হয়ে প্লেট এগিয়ে দিল, তাতে পরিমাণ মতন ভাত তরকারি দিয়ে বলল, হুম, খাওয়া শুরু করো বাবা। আপনারা বসবেন না? তুমি আগে খাও বাবা। এটা হয় নাকি? আপনারাও বসুন। পরে খাবো আমরা, তুমি শুরু করো। একদমই না। হুর, আন্টির জন্য খাবার দাও তো। না বাবা, তুমি আগে খাও। শুধু শুধু। আপনাদের রেখে আমার গলা দিয়ে খাবার নামবে না আন্টি। ভদ্রমহিলার গলা রোধ হলো, চোখ হলো টলমলে। সে হুরের দিকে চাইল, ইশারায় প্লেট দিতে বলল। হুর একদম চুপচাপ সবকিছু করে যাচ্ছে। মায়ের জন্য খাবার তুলে দিয়ে সে বলল, আমি পরে খাবো। কেন? আপনারা খেয়ে নিন, আমি পরিবেশন করছি। পরিবেশন তো করেছই, এখন তুমিও বসো, কথা বাড়িও না। মেয়েটির পা থমকে আছে। ওর যে খেতে ইচ্ছে করছে না, তবুও মুখের ওপর মানা করতে পারে না। অল্প একটু খাবার তুলে নেয়, তারপর শুরু হয় খাওয়ার পর্ব। লতিফার হাতের রান্না ভালো। মায়েদের রান্না যদিও ভালোই হয়, তবে লতিফার রান্নার আলাদা করে প্রশংসা করতেই হয়। জাহিন তৃপ্তি নিয়ে খাবার খায়। লতিফা এটা সেটা এগিয়ে দিতে থাকেন। অনেক শখ ছিল একটা ছেলের, তার দু চোখ অশ্রুতে ভেজে। তবে বোধহয় সৃষ্টিকর্তা শখটা পূরণ করেই দিলেন। খাবার খেয়ে বসতে নেই, একটু চলাফেরা করে নিতে হয়। জাহিন আর হুড়ো বের হয়েছে। গ্রামীণ পরিবেশে খুব একটা থাকা হয় না জাহিনের। অনেক ছোট থেকে সে শহরে মানুষ হয়েছে। ইট পাথর দেখে বড় হয়েছে। ওরা কাঁচা মাটির সড়ক দিয়ে চকের দিকে এসেছে। খেতে ধান বোনা হয়েছে, ফলে চারিপাশ কেমন সবুজ লাগে। ওর নীরবে পথ চলে। কথা শুরু করে জাহিন। তুমি অনেকটা চুপ হয়ে আছো মনে হচ্ছে। চমকায় মেয়েটি। সে এখনো ধ্যানেই ছিল। ওর চমকানো ভাবও লক্ষ্য করেছে জাহিন। না, ঠিক আছে তো। কোথায় ঠিক আছো? কথাই তো বলো না। না মানে কি বলবো? কিছু বলার নেই? মেয়েটির চোখে দ্বিধা দেখা মিলে। জাহিন হতাশ হয়ে পড়ে। তার সাথে এই মেয়েটি এখনো সহজ হতে পারেনি। হুর, বড় মায়া লাগে কণ্ঠটায়। মেয়েটি তাকায়, ডাগর দুটো চোখের দৃষ্টি পুরুষটির মুখশ্রী স্পর্শ করে যায়। তুমি অসম্ভব সুন্দর। ছোট্ট একটা বাক্য, তবে কেমন জাদু মিশানো। হুরের সমস্ত শরীরে কম্পন ধরে। জাহিন এগিয়ে এসে মেয়েটির হাত স্পর্শ করে। তোমার মন খারাপ? হুম। তাহলে? না, আপনার অসুবিধা হবে আমাদের বাড়িতে। হচ্ছে না তো। আমি দেখেছি আপনি গোসল করতে পারেননি ঠিক মতন। এই কথাটা মিথ্যে নয়। টিনের বেড়া দিয়ে তৈরি গোসলখানায় জাহিনের গোসল হয়নি ঠিক মতন। তবুও ও লুকানোর প্রয়াসে বলে, ভুল দেখেছ। মেয়েটি কিছু বলে না। পুরুষটি তার হাতের তালু দ্বারা ওর গাল স্পর্শ করে। নরম গালে পুরুষটির শক্ত স্পর্শ পেয়ে নড়িচড়ে ওঠে সে। চলুন বাসায় যাই। সহসাই বলে ওঠে মেয়েটি। জাহিনের কপালে ভাঁজ তৈরি হয়। মাত্রই তো এসেছি। না মানে। ও আটকায়, কি বলবে বুঝতে পারে না। এলোমেলো লাগে, দ্বিধা তৈরি হয় বুকে। সেটি বোঝে জাহিন, তাই বলে, চলো ফিরে যাই। তারপর চলতে থাকে গন্তব্যের দিকে। এবার অনুশোচনা জাগে মেয়েটির অন্তরে। পুরুষটি তার থেকে কিছুটা আগানো, বড় মায়া দিয়ে গালখানা স্পর্শ করেছিল। আরও কি না দ্বিধায় পড়ে মানুষটাকে বিভ্রান্ত করল। এই অন্যায় পাপ হুরকে একটু একটু করে দহন দিতে লাগলো। এক সুখময় যন্ত্রণার প্রতি নিয়ত তাকে গ্রাস করে চলেছে। জাহিনকে তার ভালো লাগে। মানুষটার স্পর্শ তাকে পরিপূর্ণ করে তোলে। কিন্তু তাহির নামক দ্বিধাটি সেই সুন্দর বিষয়গুলোকে প্রতিনিয়ত এলোমেলো করে দেয়। শুধু মনে হয় যখন তাহির ফিরবে তখন কেমন হবে। সবকিছু ঠিক থাকবে তো, নাকি সবকিছু ভাসিয়ে নেবে বানের জলের মতন। থমথমে মুখে ফিরল জাহিন। তার মনটা ঈষৎ খারাপ। একই অনুভূতি হুরের মাঝেও বিরাজমান। সে শান্ত দৃষ্টিতে সামনে এগিয়ে চলেছে। জাহিন এসে নির্দিষ্ট কক্ষে চলে গিয়েছে। হুরকে দেখে লতিফা ডাকলেন, এসেছিস? মাত্রই তো গিয়েছিলি। দুপুরের খাবার তো লেট করে খেলাম মা, বিকেলেও হয়ে এসেছে, তাই ফিরে এলাম। বেশি দূর যাইনি।
ইচ্ছে করেই মিথ্যেটা বলল হুর। সে চায় না মা কোনোভাবে বিষয়গুলো নিয়ে কষ্ট পাক, ও চায় মা ভালো থাকুক। ভালো কথা মনে করালি, ছেলেটাকে একটু চা করে দে, ভালো লাগবে। মেয়ের বাহু স্পর্শ করে বললেন লতিফা। হুর শুকনো একটি ঢোক গিলে তারপর এগিয়ে যায় রান্নাঘরের দিকে। আধুনিক কোনো কিছুই নেই, ছোট্ট একটা রান্নাঘর যার চারপাশটা পাটখড়ি দিয়ে তৈরি করা। প্রতি বছর বৃষ্টির সময় পাটখড়ির পচন হয়, তখন আবার বেড়া খুলে নতুন করে লাগানো হয়। উপরে অবশ্য টিনের চাল করা, না হলে আরেক বিপত্তি হতো। হুর চুলায় চায়ের পানি বসালো, তারপর কিছু শুকনো পাতা এনে মাটির চুলায় প্রায় পুরোটাই ভরাট করলো। তাতে আগুন ধরিয়ে দিয়ে পেছন ঘুরতেই একটা লম্বা মূর্তির মতন নজরে পড়ল। হঠাৎ হওয়ায় ভরকালো সে। জাহিন ছোট ছোট চোখে তাকিয়ে শুধালো, ভয় পেয়েছো? না। ওভাবে চমকালে যে? আপনি কখন এলেন? ঘরেই তো ছিলেন। এসে তো ঘরে যাওনি। আন্টিকে জিজ্ঞাসা করতেই এদিকের কথা বললেন। ও। তারপর কয়েক সেকেন্ডের নীরবতা। জাহিন তখনও দাঁড়িয়ে আছে। হুর শুধালো, আপনি কি বসবেন? বসলে তোমার সমস্যা হবে। মেয়েটির হৃদয়ে একটা ধাক্কা লাগলো। জাহিন একথা কেন শুধালো? তবে কি তার হৃদয়ে দ্বিধা রয়েছে? আমার কেন সমস্যা হবে, আপনি বসুন। বলেই কাঠের তৈরি একটি আসন এগিয়ে দিল হুর। জাহিন বসল। পানিতে বলক এসেছে, তাতে পরিমাণ মতো চিনি আর অল্প একটু লবণ দিল হুর। মিনিট পর চা নামিয়ে ফেলল। এবার চুলায় বসালো দুধ, যা আগে থেকে ঘন করে রাখা। তবুও সেটা গরম করে নিতে তাতে লিকার চা মিশিয়ে নিল। পুরোটাই মনোযোগ দিয়ে দেখল জাহিন। তুমি কিন্তু ভালো চা বানাও। এখনো তো খেয়ে দেখেননি। খাওয়া লাগে না, দেখেই বোঝা যায়। খেয়ে ভালো না লাগলে পরে কিন্তু আমায় দোষ দিতে পারবেন না। এ কথার বিপরীতে জাহিন শুধুই হাসল। ওর চায়ের কাপে চা ঢেলে নিয়ে বলল, জানি না ভালো লাগবে কিনা। কাপ তুলে নিল জাহিন। জবাব না দিয়ে সে বরং চুমুক বসালো। চায়ের স্বাদ ভালো হয়েছে, কড়া লিকার হওয়াতে খেতে আরাম লাগছে। এত ভালো চা বানাও, সেটা আগে জানলে আবদার করে বসতাম। সত্যিই ভালো লেগেছে। তুমি খেয়ে দেখো। এ বলে কাপটি এগিয়ে দিল জাহিন। হুর দ্বিধায় পড়ল, তবে জাহিন এগিয়ে ধরায় মানা করতে পারল না। ও চা কাপে চুমুক বসালো। যেখানে জাহিনের ঠোঁট স্পর্শ করেছিল ওখান থেকেই চুমুক দিল ও। জাহিন সেটা লক্ষ্য করলো। ওর ভালো লাগলো। ভালো লাগলো এটা ভেবে মেয়েটি তার প্রতি ভালোবাসার অনুভূতি না রাখলেও ভালো লাগার অনুভূতি ঠিকই রাখে। রাতের খাবার খাওয়ার সময় লতিফার সাথে বেশ কথাবার্তা হলো জাহিনের। শ্রদ্ধার সম্মান জানানোর ক্ষেত্রে ছেলেটা অতুলনীয় বটে। ওর প্রতিটা কাজ চলন বলনে মুগ্ধ হয়ে যাচ্ছে হুর। আকাশের বুক থেকে মেঘের দল একটু একটু করে সরতে শুরু করেছে। মেয়েটি তখনও এক ধ্যানে চেয়ে। লতিফা এবার বাহু টেনে ধরলেন। কি হয়েছে তোর? কিছু হয়নি তো মা। কতবার ডাকছি, উত্তর করছিস না যে? ডেকেছো? অবাক হয়ে বলল হুর। লতিফা শান্ত দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন, মাথায় হাত বুলিয়ে বললেন, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। জানি দুলের জন্য তোর মনটা ভালো নেই। যা যাবার তা চলে গিয়েছে মা। সেটাই রে, তুই যা ঘুমিয়ে পড়, লেট করিস না। মাথা নাড়িয়ে চলে যায় হুর। লতিফা সে পথে চেয়ে থাকেন। বুকের ভেতরটা হু হু করে ওঠে। এই সময়টায় স্বামীর কথা বড় স্মরণ হয়। লোকটার চলে যাওয়ার পর মেয়েকে ধরে বেঁচেছিলেন, তবে মেয়েরা যে অন্যের ঘরের জন্য বড় হয় আর নিজের ঘরে দিয়ে যায় শূন্যতা। জাহিনের ঘরটা বিশাল, সেই সাথে রয়েছে নানা ধরনের জিনিসপত্র। সেই তুলনায় ছোট্ট একটা কক্ষ হুরের, তাও দামি কোনো জিনিসপত্র নেই। লজ্জা না হলেও মানুষটার কথা ভেবে খারাপ লাগছে। খাটের এক কোণে বসে থাকা সুপুরুষকে এই কক্ষে বেমানান ঠেকছে। তার জায়গা যে রাজমহলে। এই ছোট্ট নীর তার জন্য জেলখানার মতন। ও বুক ভরে সমীরণ টেনে নিল, এদিক সেদিক করতে লাগলো। এটা দেখে জাহিদ বলল, এখন ঘুমাবে? আপনি ঘুমাবেন? কিছু কাজ আছে। ও, তুমি শুয়ে পড়তে পারো। অপেক্ষা করি। হুর অপেক্ষা করতে লাগলো, তবে দুজনের দূরত্ব অনেকটাই রইল। এমন একটা দূরত্ব মনের মধ্যেও রয়েছে। জাহিদ মনোযোগ দিয়ে ফোনে কিছু করছে। শহরে তার ব্যবসা রয়েছে, সেসবই দেখে নিচ্ছে। হুর অনেকটা সময় অপেক্ষা করলো, তবে জাহিনের কাজ শেষ হয় না। সে ফোনের মধ্যে ডুবে আছে, এটা সেটা করতে থাকে। আর হুর চেয়ে থাকে এক দৃষ্টিতে। কেটে যায় অনেকটাই সময়। মানুষটার দিকে চেয়ে থাকতে থাকতে হুরের দুটো চোখ বন্ধ হয়, তলিয়ে যায় গভীর ঘুমে।
সমস্ত রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে জাহিন। এমন না এই পরিবেশে একেবারেই সে মানাতে পারছে না, তার খুব একটা অসুবিধা হচ্ছে না, তবে কেন যেন ভেতরটা ভয়ানক যন্ত্রণাতে বুঁদ হয়ে আছে। সকাল হতেই এক কাপ চা হাতে ঘরে প্রবেশ করল হুর। গত রাতে টানা ঘুমিয়েছে সে, নিজের প্রিয় রুমটা পেয়ে বেশ ভালোই ঘুম হয়েছে, যার দরুন চোখ মুখ ফুলে উঠেছে। আমি আজ ফিরে যাচ্ছি। চায়ের কাপটি তুলে নিয়ে বলল জাহিন। হুর একটু থমকালো, কয়েক সেকেন্ড বাদে বলল, কেন? এই প্রশ্নে জাহিনের ভেতর একটুখানি সমীরণ এসে স্পর্শ করে গিয়েছিল, তবে পরের কথাটি শুনে শীতল সমীরণ তপ্ত হয়ে বুক স্পর্শ করে গেল। তার মানে তো আমাকেও যেতে হবে, আমি না গেলে হয় না? পুরুষটি ঠোঁট কামড়ে রইল, কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, তোমাকে যেতে হবে না। আচ্ছা, মাকে বলে আসি। কখন যাবেন? শেষ প্রশ্নের দ্বারা মেয়েটি কি বোঝালো সে চলে গেলেই ওর স্বস্তি। পুরুষটির করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেও হুর সেটি দেখল না। দুপুরে বলতেই সে এক ছুটে মায়ের কাছে এলো। লতিফা দুপুরের খাবারের আয়োজন এখন থেকেই শুরু করে দিয়েছেন। এভাবে ছুটে এলি কেন? উনি আজই চলে যেতে চাচ্ছেন। সে কি, আজই কেন? হয়তো কোনো কাজ আছে। এর কোনো মানে হয়? আমি কথা বলি। লতিফা আঁচল টেনে উঠে দাঁড়াতেই বাদ সাধল হুর। মায়ের বাহু চেপে ধরে বলল, কি দরকার? দরকার নেই বলছিস? পাগল কোথাকার, ছেলেটা কাল এসেছে, আজই চলে যাবে। মেয়েকে ঠেলে তিনি কক্ষে পৌঁছালেন। জাহিন তখন চায়ের কাপটি রেখে নিজের ব্যাগপত্রে হাত দিয়েছে। বাবা, তোমরা নাকি আজ চলে যাবে? জাহিন কিছু বলার সুযোগ পেল না, তার পূর্বেই পেছন থেকে হুর বলল, আমি যাব না তো। লতিফা মেয়ের দিকে দৃষ্টি ফেললেন, তারপর আবার জাহিনের দিকে তাকিয়ে বললেন, এটা হয় বাবা, তুমি চলে যাবে, কালই তো আসলে। আমাকে শহরে যেতে হবে আন্টি, কিছু কাজ পড়ে গেল। তাহলে হুড়ো ফিরে যাক, তুমি আসলে তখন আবার দুজন এসে থেকো। না আন্টি, ও থাক, আমি এসে নিয়ে যাব। কোনোভাবেই কি থাকা যায় না? খুবই আর্জেন্ট হয়ে গেল, না হলে এভাবে চলে যেতাম না। আমি কথা দিচ্ছি আবার আসব। ঠিক আছে বাবা, যেভাবে ভালো হয়। আমি রান্না বসাই। লতিফা ছুটলেন রান্নাঘরের দিকে। মেজামাকে সবটুকু দিয়ে আপ্যায়ন করছেন তিনি। আপনি ব্যাগও নামিয়ে ফেলেছেন? খাটের উপরে থাকা ব্যাগটা দেখে শুধালো হুর। জাহিন উত্তর দিল না, কঠিন মুখে ব্যাগটা তুলে নিয়ে বলল, 1 সপ্তাহ পর আসব। আচ্ছা। এইটুকু, আর কিছু কি মেয়েটার বলার নেই? জাহিন সবটা বোঝে, জানে, তবুও ওর হতাশ লাগে। গতকাল বিকেলের ঘটনাটি স্মরণ হলো। সে উষ্ণ একটু চুম্বনের আশায় মেয়েটির দিকে অগ্রসর হচ্ছিল, অথচ কৌশলে তাকে ফিরিয়ে দিয়েছিল মেয়েটা। একজন স্বামীর কাছে বিষয়টি কষ্টের। দুপুরে খাবার খেয়ে মাত্র কয়েক মিনিট অপেক্ষা করল জাহিন, তারপরই ব্যাগপত্র নিয়ে বের হয়ে গেল। লতিফা আরও একবার অনুনয় করল, তবে অনুনয়টি রাখতে পারল না ছেলেটা। কোনো অনুভূতি হচ্ছে না। মানুষটি ওর স্বামী, একটা ভালো লাগা কাজ করে ঠিকই, তবে সংকোচ দরুন দূরত্বটা রয়ে গিয়েছে। ও এটা ভেবে স্বস্তি পেল মানুষটিকে অন্তত এই পরিবেশে আর কষ্ট পেতে হবে না। তাছাড়া কিছুটা সময় ওর প্রয়োজন। আজকাল হৃদয় বড় প্রহার করে চলেছে। জাহিনের কাছাকাছি হওয়া মাত্রই তাহিরের কথা স্মরণ হয়। তীব্র অস্বস্তিতে ভালো লাগা পরিণত হয় বিভ্রমে। ভয় এসে চেপে ধরে গলা, আর তারপর বাড়ে দূরত্ব। আশ্চর্য হলেও সত্য, জাহিনের ফোন নাম্বারটি তার কাছে নেই। সন্ধ্যার নামাজ শেষ করে এসে মা বললেন, জাহিনের সাথে কথা বলেছিস? এ কথায় চমকায় মেয়েটি, কথা বলতে পারে না। লতিফা মাত্রই নামাজ শেষ করে এসেছেন, মেয়ের পাশে বসেন। সব ঠিক আছে? হ্যাঁ মা, সব ঠিক আছে, তুমি ভেবো না। ভাবতে চাই না রে মা, তবুও ভাবনাই এসে যায়। ও বাড়ির সবাই কেমন? হুর শান্ত দৃষ্টিতে মায়ের দিকে যায়। এই নারীটির জীবনে কি আছে? কিছুই তো নেই, শুধু সে আছে। তার জন্যই তো নিজের সবটুকু শেষ করে চলেছেন। হুরের ভেতরটা তীব্র খারাপ লাগায় বুঁদ হয়ে গেল। ও মায়ের কাঁধে মাথাটা এলিয়ে দিল। সবাই ভালো মানুষ মা, সবাই খুব ভালো, তুমি চিন্তা করো না। মুখে এ কথা বললেও ওর ভেতরে যে প্রহার চলে, তাহির নামক ব্যথাটা পুনরায় বুকে এসে আন্দোলন করে। ও মনে মনে প্রার্থনা করে তাহির যেন ফিরে না আসে। সে ফিরলে হুরের জীবনটা বানের জলে ভেসে যাবে। একটা সুন্দর সংসার হওয়ার পূর্বেই তাতে ভাঙচুর হবে, যা শেষ করে দেবে একাধিক জীবন। তখন বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় থাকবে কি?